স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এই রানু মণ্ডলের মতো ঘোমটা দিয়ে বসে আছো কেন? আমাদের কি নতুন বিয়ে হয়েছে নাকি? টিপ ঘোমটা উঠিয়ে বলল, আমার শখ নাই ঘুমটা টানার, মা বলল তাই ঘুমটা দিয়েছি। আজ যদি ওর সাথে বিয়েটা হয়ে যেত? আপনি তো একটা লুচ্চা, নাচতে নাচতে বিয়ে করতে বসে গিয়েছিলেন। ছেলেরা তো এমনই, ওদের যদি 1000টাও বিয়ে দেওয়া হয় ওরা তাতেও খুশি। কি? আমি লুচ্চা না? এই আমি লুচ্চা? তোমরা মেয়েরা কি? হ্যাঁ, লুচ্চা তো তোমরা। তাই আমরা লুচ্চা নই, আপনারা ছেলেরা লুচ্চা। কি? জিজ্ঞেস করে দেখুন না একবার দর্শকদের। দরকার নাই। আর আমি নাচতে নাচতে বিয়ে করতে যাই নাই। তুমি নিজে বরের বিয়েতে নাচ করছিলে, মনে নাই? হ্যাঁ, নিজে যে নিজের বরের বিয়েতে নাচছো, লজ্জা করে না? বেশ করছি। আপনি কি করেছিলেন? ওই শয়তান মেয়েটাকে সেই দিন জড়িয়ে ধরে নিয়েছিলেন। ছি 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 ছি, কি লুচ্চা বল রে! জ্বলছ? আমার বরকে জড়িয়ে ধরবে আর আমি জ্বলবো না? আপনি একটা ব্রহ্মদত্ত, রাবণ, যম, রাক্ষস কোথাকার একটা। থাক, হইছে। আমরা ঝগড়া করছি কেন বলো তো? তাই তো। আরব শয়তানি হাসি নিয়ে টিপের দিকে তাকিয়ে আছে। টিপ আমতা আমতা করে বলল, ওভাবে তাকিয়ে থাকার কি আছে? আমার বউটা কিন্তু খুব সুন্দরী। খবিস একটা। টিপ চলে যেতে নেয়। আরব পেছন থেকে হাতটা ধরে নিজের বুকে টেনে নেয় তাকে, আর ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল। থাক থাক, এখানেই স্টপ হোক, কাবাবে হাড্ডি হতে হবে না। সকালবেলা আরব চোখ খুলে দেখে টিপ ওর বুকে ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে টিপকে দেখতে। হা করে তাকিয়ে আছে আরব। টিপের চুলগুলো মুখে এসে পড়ছে। বারবার আরব চুলগুলো কানে গুঁজে দিয়ে কপালের ঠোঁটে স্পর্শ ছুঁয়ে দিল। টিপ চোখ খুলে দেখলো আরব একভাবে ওর দিকে তাকিয়ে আছে। টিপ লজ্জা পেয়ে যায়। টিপ আরবকে সরিয়ে দিতে নেয়। তখনই আরব ওকে টেনে ওর গলায় মুখ গুঁজে দেয়। টিপ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আরবকে ভেঙচি দিয়ে দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। আরব ওর কাণ্ড দেখে হাসতে থাকে। আরব আবার শুয়ে পড়ে। টিপ ফ্রেশ হয়ে একটা নীল শাড়ি আর হাত ভরা কাচের নীল চুড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুলগুলো ঝাড়ছে সে। আরব বিছানা থেকে উঠে এসে টিপকে পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। টিপ আরবের স্পর্শে কেঁপে উঠে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। উফ, আপনি না, আপনাকে নিয়ে আর পারি না, ছাড়ুন না। আরব টিপকে ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে বলল, আহা, বউকে একটু আদরও করতে দেবে না নাকি? একটু রোম্যান্সও করতে দেবে না? ভাল লাগে না দূর। আমি ওর বউকে আদর করতে চাই, ব্যাস। বলেই আবার জড়িয়ে ধরে। আপনি পাগল একটা। যান ফ্রেশ হয়ে আসুন স্যার। আরব টিপকে ছেড়ে দিয়ে বলল, কি বললে? স্যার? আমি তোমার স্যার? না, মানে তো কি বলবো? নাম ধরে ডাকবা? আমি পারবো না। পারবে। এখন নাম ধরে ডাকো, তবেই ছাড়বো। আমি পারবো না। আমিও ছাড়বো না। ওকে বলছি। আরব, আমাকে ছাড়ুন প্লিজ। আরব টিপের দিকে তাকিয়ে দেখে টিপ লজ্জায় লাল। আরব দুষ্টুমি করে বলল, ইস, ছাড়ুন। এই তো আমার বউ। আই লাভ ইউ টিপ। অনেক ভালোবাসি তোমাকে। তুমি আমার জোছনা রাতের সাথী, অন্ধকারের আলো। তোমাকে ছাড়া জীবনে এক পাও চলতে পারবো না। সারা জীবন তোমার হাত ধরে চলতে চাই। টিপও আরবকে জড়িয়ে ধরে নেয়। আমিও অনেক ভালোবাসি আপনাকে। কোনো দিন ছেড়ে যাবেন না তো? কোনোদিনও না। দুজন দুজনকে এইভাবেই কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। সরি সরি সরি, আমরা ভুল টাইমে চলে এলাম, আমরা কিছু দেখিনি। দরজা থেকে আওয়াজটা শুনে টিপ আর আরব একে অপরকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল, তোরা এখানে কেন? কখন এলি তোরা? এই তো দা, এখনই। টিপ এখনো অন্যদিকে মুখ করে আছে। ইশরা আর আবির টিপের কাছে গিয়ে জড়িয়ে ধরলো। টিপও ওদের দেখে খুব খুশি। হঠাৎ করেই নিচে থেকে ইমরান চৌধুরী আরব আর টিপকে ডাক দিল। সবাই মিলে নিচে গিয়ে দেখলো একটা ছেলে, তার বয়সী মেবি 24 হবে,
সিল্কি চুল, গায়ের রং ফর্সা, চাপ দাড়ি, চোখে সানগ্লাস, হিরোর মতো প্রবেশ করলো। আরব ইমরান চৌধুরীকে বলল, বাবা ডাকলে কেন? ইনি হলেন মঈন খান, অনেক বড় ব্যবসায়ী, আমাদের কোম্পানির সাথে কাজ করবেন। হ্যালো, আরব চৌধুরী অ্যান্ড মাই ওয়াইফ টিপ চৌধুরী। হ্যালো হ্যালো মিস চৌধুরী। হ্যালো। মঈন খান মনে মনে বলল, ও, তার মানে তুমি বিবাহিত। সে যাই হোক, নজর যখন একবার পড়েছে তখন তুমি আমারই রাত পড়ি। আমি তো তোমার জন্যই এত কিছু পড়েছি। তোমার নাম টিপ, কিন্তু তুমি আমার রাত পড়ি। আরব মঈন খানকে ভাগতে দেখে বলল, হ্যালো মিস্টার মঈন, কি ভাবছেন? না কিছু না, আমার রুমটা যদি কষ্ট করে দেখিয়ে দিতেন। অফকোর্স, চলুন। মঈনের ধ্যান ভাঙে আরবের কথায়। আরব মঈনকে রুম দেখিয়ে দিল। দুপুরবেলা টিপ রান্নাঘরে রান্না করছে। আরব পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। কি করছেন কি আপনি? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আরব প্লিজ ছাড়ুন। না, ছাড়বো না। দেখো না, বাইরে কত সুন্দর আবহাওয়া, বৃষ্টি নামবে। তো আমি কি করব? কি আর করবে? এই রোমান্টিক আবহাওয়ায় আমার সাথে রোম্যান্স করবে। ছাড়ুন তো, অনেক কাজ আছে। চুপ করো তুমি। বলেই টিপকে কোলে তুলে নিয়ে ছাদে যেতে লাগে। নামান আমাকে, পড়ে যাবো তো। পড়তে দেব না তোমাকে। ছাদে কেন আনলেন? ভিজে যাবো তো। ভিজতেই তো এলাম, দুজনে ভিজবো। বলেই আরব টিপকে নিজের কাছে টেনে নিয়ে টিপও বাধা দেয় না, আরবকে জড়িয়ে থাকে কিছুক্ষণ পর আরব টিপকে ছেড়ে দিল। টিপ লজ্জায় আরবের দিকে তাকাতে পারছে না। আরব নিচে গিয়ে তার গিটারটা নিয়ে এলো। টিপ দেখে বলল, আবার গিটার কেন? গান করব। কি গান? এদিকে আসো, আমার কাঁধে মাথা দাও। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। পুরো গান আরব টিপের দিকে তাকিয়ে গাইল। টিপ ভেঙচি দিয়ে বলল, আমি তো জানতাম না আমার ব্রহ্মদৈত্য এত রোম্যান্টিক। আরব গিটার রেখে টিপের কোমর ধরে কিছুটা নিজের কাছে এনে বলল, এখনো তো কিছুই জানো না, দেখো আর কি কি করি। ইস, শখ কত। কি যেন পোড়া পোড়া গন্ধ আসছে। তাই তো। আল্লাহ, গ্যাসে তো মাংস বসিয়েছিলাম, আমি তো গ্যাস বন্ধ করিনি। যা। দুজনেই ছুটে যায় নিচে। সিঁড়িতে নেমে দেখে রান্নাঘরে সবাই দাঁড়িয়ে। ইমরান চৌধুরী, ইশরাত চৌধুরী, আবির, ইশরা, কেয়া, মঈন খান সবাই গন্ধ পেয়ে ছুটে চলে এসেছে। মাংস তো দেখা যাচ্ছে না, পুরো কয়লা হয়ে গিয়েছে। টিপ আর আরবকে একসাথে দেখে বলল, কি হয়েছে? সবাই ওদের দিকে রাগী লুক নিয়ে তাকালো। ইশরা কোমরে হাত দিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? দুজনেই আমতা আমতা করে বলল। আমরা মানে ইমরান চৌধুরী ওদের অবস্থা দেখে ইশরাত চৌধুরীকে ইশারা করলেন চলে যেতে। দুজনেই চলে যায়, কেয়াও চলে যায়। ইশরা ওদের ক্লাস নিচ্ছে এবার। তোদের এই অবস্থা কেন? ইসরা, ছেড়ে দাও না, চলো, আমাদের পড়া আছে অনেক। তুমি বললে তাই ছাড়লাম, না হলে। আরব ভেঙচি কেটে বলল। বাবা ও বললো তাই। ঈশা ছুটে চলে যায়। আরবও মাথা চুলকে চলে যায়। আরব দেখে কেউ নেই, আর এই সুযোগেই আবারও টিপকে জড়িয়ে ধরে। অনেক হয়েছে, এবার ছাড়ুন। তুমি রুমে চলো, আগে ফ্রেশ হবে, ঠান্ডা লেগে যাবে তো না হলে। কিন্তু রান্না? রান্না বাকিরা করবে, তুমি চলো। আর আবার টিপ রুমে চলে যায়। এদিকে মঈন খান ওদের ভালোবাসা দেখে রাগের দেয়ালে নিজের হাত মারে। তোমাদের এই ভালোবাসা বেশি দিন থাকবে না। টিপ রান্নাঘরে দাঁড়িয়ে আছে আর চুপি চুপি দেখছে কেয়া কি করতে চাইছে সে। কেয়া অনেকগুলো লঙ্কা গুঁড়া নিয়ে আলাদা করে রাখা মাংসের বাটিতে লঙ্কাগুলো মিশিয়ে দেয়। টিপ মনে মনে ভাবছে, কেয়াদিম আবার মাংসের বাটিতে কেন এতগুলো লঙ্কা গুঁড়ো দিল? ও শত্রুতা তো আমার সাথে। তাহলে কি, বাবা যদি এই মাংস খায় তাহলে তো অনেক বড় কিছু হতে পারে। না, আজ এর শেষ দেখেই ছাড়বো। টিপ সেখান থেকে চলে যায়। সবাই খাবার খেতে বসেছে। টিপ সবাইকে খাবার দিচ্ছে।
কেয়া তো ভীষণ খুশি তার প্ল্যান কাজ করবে ভেবে। টিপ বাটিটা ইমরান চৌধুরীর দিকে এগিয়ে দিল। ইমরান চৌধুরী খেতে যাবে এমন সময় টিপ বলল, বাবা দাঁড়ান, আমি আপনাদের কিছু দেখাতে চাই। কেয়ার দিকে তাকিয়ে টিপ বলল, কেয়া তো ভয়ে ঘামতে শুরু করে দিয়েছে। ইমরান চৌধুরী ও বাড়ির বাকি সদস্যরা আগ্রহ নিয়ে টিপের দিকে তাকিয়ে আছে। ইমরান চৌধুরী টিপকে মলিন হেসে বলল, কি দেখাবি? টিপ কিছু না বলে তার ফোনে একটা ভিডিও বের করে সবাইকে দেখাচ্ছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কেয়া ভয়ে কাঁপতে লাগলো। লঙ্কা গড়া মিশানোর ভিডিও এটা। তখন টিপ ভিডিও করে নিয়েছিল, কারণ তার কথা হয়তো কেউ বিশ্বাস করতে নাও পারত। ইমরান চৌধুরী ছলছল চোখে কেয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোর কি ক্ষতি করেছি রে বল? তুই আমার ক্ষতি করতে চাইছিলি কেন বল? ইশরাত চৌধুরী এসে কেয়াকে সজোরে একটা চড় মারে খেলা। কেয়া গালে হাত দিয়ে বলল, মা তুমি আমাকে মারলে? চুপ, একদম চুপ। তুই মানুষ? ছি, আমার লজ্জা করতে তোকে নিজের মেয়ে বলতে। টিপ এসে ইশরাত চৌধুরীকে থামিয়ে বলল, কেন করলে এটা? উনি তোমার নিজের বাবা, আর মেয়ে হয়ে বাবার ক্ষতি কি করে চাও তুমি? কেয়া এবার নিজেকে শক্ত করে বলল, হ্যাঁ, যা করেছি ঠিকই করেছি। আর কে আমার বাবা এই মানুষটা? না, উনি আমার বাবা না, আর না আমি ওনার মেয়ে। হ্যাঁ, আমি ইশরাত চৌধুরীর মেয়ে, ইমরান চৌধুরীর নয়। উনি আমার বাবাকে মেরেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমি ছাড়বো না ওনাকে, তিলে তিলে মারবো। টিপ রেগে এক চড় দেয় আর বলে, ব্যাস, অনেক হয়েছে, এবার থামো, নিজের বাড়ি যাও, এই বাড়িতে তুমি আর আসবে না। টিপ কেয়ার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিল। সবার চোখে পানি। সবাই খাওয়া ছেড়ে চলে যায়। টিপও আটকায় না, কারণ ওদের একটু একা থাকার প্রয়োজন। মঈন খানও চলে যাচ্ছিল। টিপ বলল, আরে আপনি কেন যাচ্ছেন? আপনি খান। মঈন খান আলতো হেসে বলল, না না, ঠিক আছে, বাড়ির সবাই খেলো না আর আমি খেয়ে নেব, এটা ঠিক না, খারাপ দেখায়। ঠিক আছে, আপনি রুমে যান, আমি আপনার জন্য হালকা কিছু বানিয়ে দিচ্ছি। ওকে। মঈন চলে যায়। রুমে বসে বসে টিপের ছবি দেখছে আর হাসছে। আর ভাবছে, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো রাত পড়িয়ে। তুমি আমার না হলে কারোর হতে দেব না। তুমি এই বাদশাহ রাজপ্রাসাদের রানী হয়ে থাকবে। আসবো? মঈন খান দরজার দিকে তাকিয়ে দেখে টিপ দাঁড়িয়ে আছে। আরে এসো। টিপ ভেতরে গিয়ে স্যুপটা রেখে দিয়ে বলল, আপনার স্যুপ। আসি। টিপ চলে যায়। বিকেলবেলা টিপ ছাদে দাঁড়িয়ে আছে। আরাব গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে টিপ কেঁপে ওঠে। আবার শুরু হলো আপনার দুষ্টুমি। ছাড়ুন না, কেউ এসে পড়বে। ছাড়বো না। বউয়ের সাথে ঠিকভাবে রোম্যান্সও করতে পারবো না নাকি? ইস, কি শখ! শখ হবে না কেন? 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমার, শখ তো হবেই। হয়েছে হয়েছে, এবার ছাড়ুন। আরাব হঠাৎ টিপের মুখটা চেপে ধরে বলল, চুপ, কেউ ফিসফিস করে কথা বলছে। নিচে থেকে আসছে হয়তো। না, এটা নিচের তলা বারান্দা থেকে আসছে, 2nd ফ্লোর থেকে। চলেন তো দেখি। এটা তো ইশরার রুম থেকে আসছে। তাই তো, চলো তো দেখি। আরাব আর টিপ চুপি চুপি যায় ইশরার রুমে। দরজা খোলাই ছিল। দুজনেই তাকিয়ে দেখে ইশরা আর আবির কথা বলছে। আরাব আর টিপ জোরে একটা কাশি দিয়ে বলল, কিরে, তোরা কি করছিস? আবির আর ইশরা তাকায়। ভাবি পড়া বোঝাচ্ছিলাম, কদিন পর আমাদের পরীক্ষা তো তাই। ও তাই নাকি গো ননদিনী? তা হাত ধরে বুঝি পড়া বোঝাচ্ছিলে? না মানে ভাবি। ইশরা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আবির কারোর সাথে কথা না বলে বেরিয়ে গেল। আরাব আর টিপ একে অপরের দিকে তাকিয়ে বলল, এটা কি ছিল? সত্যি তো, কুছ তো গড়বড় হ্যাঁ। আরাব আর টিপ রুম থেকে বেরিয়ে গেল। তারপর নিজের রুমে এসে বসলো। টিপ, কালকে ইশরার জন্মদিন, কিছু একটা তো প্ল্যান করতে হবে। কি করা যায় বলো তো? ওকে, কাল ইশরাকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেব, কেমন? এটা ভালো হবে। আজ থেকে সব আয়োজন শুরু করে দিই। হ্যাঁ। পরের দিন সকালে টিপ রান্না করছে আর ইমরান চৌধুরী এবং মঈন খান সোফায় বসে কাজ করছে। আরব অফিসে গিয়েছে। অনেক দিন অফিসে যাওয়া হয়নি।
ইশরাত চৌধুরী রান্নাতে টিপের হেল্প করছে। এমন সময় দরজার কলিং বেল বাজলো। টিপ চেঁচিয়ে আসছি বলে দরজায় খুলতে ছুটে গেল। দরজা খুলে দুজন অচেনা ছেলেকে দেখলো সে। দুজনেই তো খুব সুন্দর, হ্যান্ডসাম, কোট প্যান্ট পরা। একজন হাঁ করে টিপের দিকে তাকিয়ে আছে, আর একজন টিপকে জিজ্ঞেস করলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এই বাড়ির বউ, কিন্তু আপনি কে? ও ভাবি, ও এম জি, আমার ভাবি এত সুন্দর। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি আগে বলো। আমি কে এটা তোমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো। ছেলে দুটো ভেতরে ঢুকে পড়ে। একজন গিয়ে ইমরান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, মামা কেমন আছো? আরে আর্য যে হঠাৎ, বলিসনি তো যে আসবি। মামা সারপ্রাইজ ছিল। আচ্ছা, ছেলেটা কে? ও আমার বন্ধু নিক। নামটা কানে যেতেই মঈন খান চোখ তুলে তাকালেন। এতক্ষণ নিচের দিকে মুখ করেছিল সে, আর বললেন, তুই? ছেলেটাও মঈন খানকে জড়িয়ে ধরল। ইমরান চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা একে অপরকে চিনেন? ও আমার ছোট ভাই। ভালো তো। ইমরান চৌধুরী টিপকে দেখিয়ে বললেন। আর্য, তোর ভাবিকে দেখলি? আর্য একগাল হেসে বলল। মামা ভাবি কিন্তু পুরোই পরীর মতন। কথাটা শুনে মঈন খান হাত দুটো মুঠো করে নিল রাগে, আর মনে মনে বলল, আমার পরীকে কেউ পরী বলতে পারবি না, তোদেরকে ছাড়বো না। অন্যদিকে নিক ভাবছে। ঈশ্বর চৌধুরী চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে এলো। অমনি আর্য গিয়ে জড়িয়ে ধরে বলল, মামি কেমন আছো তুমি? জানো তোমাকে কত মিস করেছি। হয়েছে হয়েছে, আর ন্যাকাম্য করতে হবে না। ওখানে গিয়ে তো আমাকে ভুলেই গিয়েছিলে। ও মামি, এত কাজের চাপ। আচ্ছা, আরব, ইশরা, কেয়াদিরা কই? ঈশ্বর চৌধুরী কথাটা ঘুরানোর জন্য বলল, ওরা আছে। আগে তুই ফ্রেশ হয়ে আয়, যা তো। ওকে, এই নিক আয়। ওরা রুমে চলে যায়। টিপ গিয়ে তার কাজ করতে লাগলো। ইমরান চৌধুরীও নিজের কাজ করতে লাগলো। আজ ইশরা বাড়িতে ছিল না, সেই ফাঁকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে টিপ। সাজানোর লোকজন এসেছিল। টিপ লোকজনকে দেখিয়ে দিচ্ছে কোথায় বেলুন লাগাতে হবে। এর মধ্যে আরব বাড়ি ঢোকে। বাহ, বউটা তো অনেক সুন্দর করে সাজিয়েছে। টিপ পেছন ঘুরে দেখে আরবের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, এসে খেয়ে নিন। একবার রুমে এসো। ওকে। আরব রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়না দেখছে। তখনই টিপ রুমে এসে আলমারি খুলতে খুলতে বলল, আপনি আজ কোন ড্রেসটা পরবেন? আরব আবারও আয়নায় তাকিয়ে বলল, কি বলুন কোনটা পরবেন? এই এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, কিছু তো জিজ্ঞেস করছি নাকি, উত্তর না দিয়ে হুঁ করছেন। মনটা কোথায় আছে শুনি? উফ, তোমার যেটা ভাল লাগে ওইটা বের করে রেখে দাও না। আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন? বিরক্ত হচ্ছেন না আমাকে নিয়ে? বুঝেছি, নতুন কাউকে পেয়েছেন। আল্লাহ, তুমি আমার একই সর্বনাশ করলে। শেষ পর্যন্ত তো সতীনের মুখ দেখতে হবে। চপ, কি সব আবল তাবল বকছো? মাথাটা পুরো গেছে তোমার। সাধে বলি না তার কাটা। আর আমি কখন বললাম আমি তোমাকে নিয়ে বিরক্ত? নিজে নিজে সব বুঝে নাও, তাই না? দেখুন দেখুন, আপনি নিজেই দেখুন আপনি আমাকে কিভাবে বকছেন। এখন তো আমাকে আর ভালো লাগে না, তাই তো? আর আবার কিছু না বলে টিপের কোমরে হাত দিয়ে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। টিপ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আরব কিস করেই যাচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বেশি বকার জন্য শাস্তি এটা। অসভ্য একটা, যখন তখন কিস করবে। কি সব উল্টাপাল্টা বলছিলি? হ্যাঁ শোনো, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, কারণ তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর তোমার ভালোবাসায় তুমি আমাকে বেঁধেছ। অনেক শক্তি আমাদের ভালোবাসায়। জানি তো আপনি আমাকে অনেক ভালোবাসেন। বলে টিপ আরবকে জড়িয়ে ধরে। টিপ আরবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, চলুন এবার রেডি হয়ে নিন, অনেক টাইম হয়ে গেল। আজকে তুমি ব্ল্যাক শাড়ি পরবে। ওকে।
টিপ একটা ব্ল্যাক সিল্ক শাড়ি পরেছে, চোখে গাঢ় কাজল, ব্ল্যাক কানের দুল, চুলটা খোলা। আর ব্ল্যাক কোটের ভেতরে সাদা শার্ট, চুলটা স্টাইল করা, হাতে একটা হ্যান্ড ওয়াচ। আরব নিজে রেডি হয়ে টিপের দিকে তাকাতেই আর এক দফা টিপের প্রেমে পড়ে যায়। হাঁ করে তাকিয়ে আছে টিপের দিকে। টিপ চুল ঠিক করতে করতে বলল, ওভাবে কি দেখছেন? টিপের কথায় ধ্যান ভেঙে আরবের। তোমাকে আমাকে কোনোদিন দেখেননি? আরব একভাবে টিপের চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে প্রতিদিন দেখি আর প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। একটু লজ্জা পেয়ে বলল, হয়েছে, চলুন এবার। মঈন খানের দিকে অনেক মেয়েই তাকিয়ে আছে। মঈন খান নীল কোটের ভেতরে সাদা টি শার্ট পরেছে, সিল্কি চুলগুলো বারবার কপালে পড়ছে আর মঈন খান বারবার চুলটা সরাচ্ছে। মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। নিকও কম কিছু লাগছে না। নিক একটা গোলাপি কোটের ভেতর সাদা টি শার্ট পরেছে, চোখটা হালকা নীল, তারপর চশমা, চুলগুলো স্পাইক করা। মেয়েরা ভেবে পাচ্ছে না কার দিকে তাকিয়ে থাকবে। আরব ও টিপ দুজনেই একসাথে সিঁড়ি দিয়ে নামছে, আর নিচে উপস্থিত থাকা সকলেই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিক আর মঈন একসাথেই দুজন টিপের দিকে তাকিয়ে আছে হাঁ করে। মঈন মনে মনে বলছে, আজ আমার রাতপরীকে আরো বেশি সুন্দর লাগছে। রাতপরী, আমি তোমাকে যত দেখছি ততই প্রেমে পড়ছি। অন্যদিকে নিক ভাবছে, তোমাকে তো প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম, আজকে আবারও পড়লাম প্রেমে। সত্যি আল্লাহ অনেক সুন্দর করে তৈরি করেছে তোমাকে। যদি তোমার বিয়ে না হতো তাহলে আমি তোমাকে আমার করে নিতাম, কিন্তু আল্লাহ হয়তো সেটা চায়নি। আরব টিপের হাত ধরে নিচে নিয়ে এলো। আবির ঈশার চোখ বেঁধে সবার কাছে নিয়ে আসছে। ঈশা তো বুঝতেই পারছে না হচ্ছেটা কি। আবির আস্তে আস্তে ঈশার চোখের বাঁধন খুলে দিল, আর অমনি সবাই হ্যাপি বার্থডে ঈশা বলে চেঁচিয়ে উঠল। ঈশা তো পুরোই অবাক। ঈশা খুশিতে আরব আর টিপকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর কেক কাটলো, তার মধ্যে কেয়া এসে ঈশাকে জড়িয়ে ধরলো। হ্যাপি বার্থডে ইশরা। তুই? আমি জানি আমি অনেক ভুল করেছি, প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। জানি আমাকে ক্ষমা করতে পারবে না, তাও বলছি প্লিজ ক্ষমা করে দাও। আমরা সকলেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, এখন এসব কথা বাদ দাও। সবাই অনেক মজা করতে লাগলো। আরব আর টিপ ঈশা চৌধুরীকে অন্য রুমে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে জিজ্ঞেস করলো, মা, আজ তোমাকে আমি কিছু জিজ্ঞেস করব, সব সত্যি সত্যি বলবে? ঈশা চৌধুরী অবাক হয়ে বলল, কি জিজ্ঞেস করবি কর। মা, সেদিন দিজা বলল সত্যি? মা, দীপ বাবার মেয়ে না? বাবা দিয়ের বাবাকে খুন করেছে? বলো মা, এগুলো সব সত্যি? ঈশা চৌধুরী করুণ মুখে তাকিয়ে আছে টিপ আর আরবের দিকে। কি বলবে বুঝতে পারছে না। আরব পুনরায় জিজ্ঞেস করলো, কেউ চুপ কেন মা? বলো মা, তোমাকে আমার কসম, বলো তুমি। আরাফ, ঠিক আছে বলছি। আমি আর কেয়ার বাবা তামিম খান বিয়ের 7 বছর পর 5 বছরের মেয়ে কেয়াকে নিয়ে তাদের দাদুর বাড়ি যাচ্ছিলাম। কেয়ার বাবা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তায় ভালো কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ আর একটা গাড়ি এসে আমাদের গাড়ি কেনার ধাক্কা দেয়, আমাদের অ্যাক্সিডেন্ট হয়। যখন চোখ খুললাম দেখলাম তোর বাবা আমার মেয়ে কেয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চেঁচিয়ে বললাম, আমার স্বামী কই? সবাই চুপ, কেউ কিছু বলছিল না। আমি আবার চেঁচিয়ে জিজ্ঞেস করছিলাম, আমার স্বামী কই? তারপর একজন নার্স এসে আমার স্বামীর লাশটা আমাকে দেখালো। এরপর আমি জ্ঞান হারাই। তারপর তামিম এর পুরো ফ্যামিলির দায়িত্ব নেয়। তোর বাবা এক মাস পর কেয়ার দাদু তোর বাবার সাথে আমি বিয়ে ঠিক করে, কিন্তু আমি রাজি ছিলাম না। তাও উনি ওনার কসম দিয়ে আর কেয়ার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নিই। প্রথম তোর বাবাকে মেনে নিতে পারিনি, তারপর একটা সময় মেনে নিয়েছি। বলেই কাঁদতে লাগলো। আরব টিপের চোখেও পানি। আরবর মাকে জড়িয়ে ধরে। আরবর মাকে জড়িয়ে ধরে বলল, মা প্লিজ আর কেঁদো না, বাইরে চলো, সবাই খুঁজবে। মা, তুমি আর কষ্ট পেও না, চলো আমরা বাইরে যাই। পার্টি শেষ হয়ে গিয়েছে, যে যার মতো চলে গেল তার রুমে। পরের দিন সকালে টিপ রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল।
সবাই এসে টেবিলে বসে আছে। টিপ খাবার দিতে দিতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয়। অমনি আরাব ধরে নেয় তাকে। আরাব ভয় পেয়ে যায়, টিপের কিছু হয়ে গেল নাকি তাই ভাবছে আরাব। তাড়াতাড়ি করে টিপকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দিল। তারপর ডক্টরকে ফোন করে ডাকলো তারা। ডক্টর এসে দেখলো। কিছুক্ষণ দেখার পর ডক্টর মুখে হাসি নিয়ে বলল, কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। আরাব উৎসাহিত হয়ে বলল, সত্যি? থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ আপনার স্ত্রীকে বলুন, সবাই তো মহা খুশি। কিন্তু মঈন খান খুশি না। মঈন খান রেগে চলে গেল। সবাই এসে টিপকে জড়িয়ে ধরছে। এতে টিপ একটু লজ্জাও পাচ্ছে। আরাব টিপকে কোলে নিয়ে রুমে যায়। রুমে গিয়ে শুইয়ে দিল আর টিপের হাত দুটো ধরে বলল, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, যা করার অন্য না করবে। থ্যাংক ইউ আমাকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য। পাগল আপনি। তুমি কিছু খাওনি তো? ওয়েট, আমি তো কিছু নিয়ে আসি। বিছানা থেকে উঠবে না, হ্যাঁ? ব্যস্ত হচ্ছেন কেন? আমি পরে খাবো। চপ, যা বলবো তাই করবে। ওকে। আরব গিয়ে দুধ আর কিছু ফল নিয়ে আসে। তারপর টিপকে খাইয়ে দেয়। খাইয়ে টিপকে বলল, এখন ঘুমাও। কপালে চুমু খেয়ে বলল। বিকেলবেলা টিপ আরাফকে নিয়ে ঘুরতে বের হয়। টিপ আরবের ঘাড়ে মাথা দিয়ে আছে। হঠাৎ বলল, আরাফ দাঁড়ান, আমার বমি পাচ্ছে। ওকে ওকে ওকে। আরব তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে আর টিপকেও নামায়। তারপর টিপ বমি করে। আরব ওর মুখটা ধুয়ে দিয়ে কোলে করে গাড়িতে বসায় আবার। এখন ঠিক আছো? চলুন। আমার মেয়ের নাম রাখবো নিথি। আগেই জেনে নিলেন? কিন্তু আমার ছেলে চাই, আর আমার ছেলের নাম রাখবো নীল। আমাদের মেয়ে হবে। না না, আমার তো ছেলেই চাই। ওকে, তাই হবে। অন্যদিকে মঈন খান রেগে বলছে, একবার শুধু বেবিটা হোক, তারপর আমি তোমাকে আরাফের থেকে দূর করেই ছাড়বো। তুমি শুধু আমার, আর কারোর না, কারোর হতে দেবো না তোমাকে। টিপ, তুমি আমার রাত পড়ি। দরজার সামনে দিয়ে নিক যাচ্ছিল। তখনই মঈন খানের কথাগুলো সব শুনে ফেলে নিক মঈনের কাছে গিয়ে বলল, নিক, দাবাই, তুই এটা কি বলছিস? টিপ অন্য কারো বউ, তুই ওকে আরবের কাছ থেকে কেড়ে নিতে পারিস না। প্লিজ ওদেরকে সুন্দরভাবে থাকতে দে। তুই চুপ, আমি আরাফকে মেরে টিপকে নিজের করে নেব। আমি এটা হতে দেব না। দেখা যাবে কে আমাকে আটকায়। রুম থেকে বেরিয়ে গেল। এইভাবেই 8 মাস কেটে গেল। নিক মঈন খানকে কোনো সুযোগ দেয়নি টিপের ক্ষতি করার। এই টিপের 9 মাস চলছে এখন। পেটটাও অনেকটা বড় হয়েছে। আরব তো টিপকে চোখে হারায়। বাড়ির সবাই টিপের খুব খেয়াল রাখে। এই 8 মাস টিপকে কোনো কাজই করতে দেয়নি আরব। সকালবেলা আরব চা নিয়ে টিপের পাশে দাঁড়িয়ে আছে। টিপ এখনো ঘুম থেকে ওঠেনি। আরব চায়ের ট্রেটা টেবিলে রেখে আলতো করে টিপের কপালে, তারপর পেটে চুমু দেয়। তারপর টিপের পাশে বসে বলল, টিপ, এই টিপ, উঠো। সকাল হয়ে গেছে। আরব টিপকে আস্তে আস্তে বাথরুমে নিয়ে যায়। তুমি ফ্রেশ হয়ে নাও। কিছুক্ষণ পর টিপ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আরব টিপকে যত্ন করে চুল বেঁধে দেয়, সাজিয়ে দিল, তারপর খাইয়ে দিল। টিপকে বিছানায় বসিয়ে বলল, তুমি এখন বসো, আমি আসছি। কোথায় যাবে? আমাকে আচার এনে দাও। ওকে, এনে দিচ্ছি। আরব টিপের জন্য আচার আনতে যায়। অমনি কেয়া টিপের রুমে। টিপ, কি করছো? এই তো বসে। ভাই তোমাকে নিচে ডাকলো একবার। কিন্তু এখনই তো উনি আমার কাছ থেকে গেলেন। তা জানি না, তবে ডাকল কোথায় ঢুকতে নিয়ে যাবে, তাই চলো আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো। কেয়া ধরে ধরে ওকে নিয়ে যায়। সিঁড়ির কাছে আসতেই বলে উঠল, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার একজনকে ফোন করতে হবে। তুমি যাও, আমি আসছি। আসতে যাবে? হ্যাঁ ওকে। টিপ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যায়। আর 7টা সিঁড়ি নামতে বাকি। যেই সিঁড়ি দিয়ে নামতে যায় অমনি পা কিছুটা পিছলে পড়ে যায়। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে সে। টিপ পড়া মাত্রই চেঁচিয়ে ওঠে, আহ বলে। রান্নাঘর থেকে আরব টিপের গলা আওয়াজ পেয়ে শুনে ছুটে আসে। দেখে টিপ মেঝেতে ছটফট করছে, রক্ততে ছড়াছড়ি।
আরাব চেঁচিয়ে কেঁদে ওঠে। টিপ, মা, বাবা, এসরা, তাড়াতাড়ি আয়। সবাই ছুটে আসে। আরব তাড়াতাড়ি করে টিপকে কোলে নিয়ে হসপিটালে যায়। পুরো হসপিটাল মাথায় করে নিয়েছে। টিপ চেঁচামেচি করে শুরু করে দিয়েছে সে। টিপকে ডক্টররা অপারেশন থিয়েটারে ঢুকায়। আরব এখনো কেঁদে যাচ্ছে। সবাই হসপিটাল এসেছে, শুধু কেয়া বাদে। ডক্টর এখনো কিছু বলেনি। আরব কেঁদেই যাচ্ছে। আর্য জোর করে ঈশা আর তার মাকে বাড়ি পাঠিয়ে দিল। টিপের কাছে অনেকেই আছে, বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর ঈশা আর্যকে ফোন করে কাঁদতে কাঁদতে বলল। আর্য হসপিটালের বাইরে গিয়ে কথা বলে। হ্যাঁ বল। দা, কেয়াদিকে খুন করে দিয়েছে। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? কেয়াদির খুন কে করবে? দা, আমি জানি না সব কি করে হলো, তবে তুই আরবটাকে সব বলিস না। ও একই ভাবিকে নিয়ে টেনশনে আছে। তুই পারলে বাড়িতে আয়। আচ্ছা, আমি আসছি। আর্য ফোনটা রেখে আরবের কাছে গেল। আরবের অবস্থা দেখা যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছে তার। চুলগুলো এলোমেলো, পাগলের মতো লাগছে তাকে। কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। সবাই ওকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভালোবাসার মানুষের একটু কিছু হলে মনে হয় তার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কিছুক্ষণ পর আর ডক্টর বের হয়। আরব ডক্টরকে দেখে পাগলের মতো জিজ্ঞেস করছে, ডাক্তার, আমার স্ত্রী ঠিক আছে তো? জি, উনি এখন সুস্থ আছেন। আর আমার বাচ্চা? আপনার স্ত্রীর ভাগ্য অনেক ভালো যে উনি বেশি উঁচু থেকে পড়েননি, তাই আমরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি। আপনার মেয়ে হয়েছে। আরব কথাটা শুনে অনেক খুশি হয়। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ আল্লাহকে বলুন। ডাক্তার, আমার স্ত্রীকে এখন দেখতে পাবো? না, এখন না, ওনার জ্ঞান ফিরুক। ওকে ডাক্তার। আরব বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে। একজন নার্স এসে বলল, এই যে শুনছেন, আপনার স্ত্রী আপনাকে ডাকছে। আরব উঠে টিপের কাছে গেল। টিপ, তুমি কেমন আছো এখন? আপনি কাঁদছিলেন? কই না তো। এইরকম অবস্থা কেন? আর এসব ছাড়ো এখন, আমাদের মেয়ে এটা। বাচ্চাটাকে কোলে নিয়ে টিপ আরবকে জিজ্ঞেস করলো, আরব, বাবা মা কই? সবাইকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও ফোন করো না মাকে। আরব ফোন করে ঈশাকে ফোন তুলে বলে, হ্যালো দা, বল। ভাবি কেমন আছে এখন? তোর ভাবি ভালো আছে, আমাদের মেয়ে হয়েছে। কি তাই নাকি? কবে বাড়ি আসবে? কালকে। আজ তুই একবার আয়। কেন, কিছু হয়েছে? না, তুই একবার বাড়ি আয়। ঠিক আছে, কিন্তু টিপের কাছে কে থাকবে? আমি যাচ্ছি, তুই একবার বাড়ি আয়। আরব ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর ঈশা আসে আর আরবকে বাড়ি পাঠিয়ে দেয়। আরব বাড়ি গিয়ে দেখে সাদা কাপড়ে ঢাকা কেউ শুয়ে আছে। তার চারপাশে মা, বাবা, রনিত, তার পরিবার মিলে ঘিরে বসে আছে। আরব আস্তে আস্তে এগিয়ে গেল, চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। তার আর বুঝতে বাকি নেই এটা কে আর লাশ। আরব পাশে গিয়ে বসে দি বলে চেঁচিয়ে ওঠে। যতই হোক বড় বোন। আরব পাগলের মতো কান্না করতে লাগলো। বাড়ির সকলেও কান্না করছে। কিছুক্ষণ পর লাশটাকে গোসল করানো হলো। ছেলেরা সবাই লাশটাকে নিয়ে চলে গেল। সন্ধেবেলা পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই সোফায় বসে আছে। আরব সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের বলা হয়নি আমাদের মেয়ে হয়েছে? সবাই শোনা মাত্রই খুশি, কিন্তু বেশি না। ইশরা গিয়ে টিপকে সবটা বলে। টিপ জেদ করেছিল আসার, কিন্তু ইশরা আসতে দেয়নি। 10 দিন পর টিপ, আরব আর তাদের মেয়ে শুয়ে আছে। আগের মতো কিছুই স্বাভাবিক হয়নি। পুলিশ তদন্ত করছে, কিন্তু কোনো ক্লু পায়নি। আরব বিছানা থেকে উঠে বারান্দায় যায়। টিপ আরবকে এইভাবে চলে যেতে দেখে নিজেও তার কাছে গেল। আরবের ঘাড়ে পেছন থেকে হাত দিয়ে বলল, আরব, আমি জানি আপনার মনের অবস্থা, কিন্তু কি করবেন? আল্লাহ ইচ্ছা ছিল এটা, আল্লাহ চেয়েছে তাই। আমরা কেউ কেয়াদিকে কোনো দিন ভুলতে পারবো না। আরব টিপের দিকে ঘুরে বলল, কিন্তু টিপ দিকে কেন খুন করলো কেউ? সেটাই তো। ঠিক আছে, আপনি আসুন, ঘুমাবেন। টিপ আরবকে বিছানায় নিয়ে আসে। আরব টিপের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আরব দেখে টিপ নেই।
তাদের মেয়ে নিথি আরবের পাশে। চোখ খুলে টিপ টিপ করে তাকিয়ে আছে সে। আরব নিধিকে কোলে নিয়ে নিচে চলে গেল। নিচে ঈশ্বর চৌধুরী আর ঈশ্বর রান্না করছে। আরব গিয়ে নিধিকে ঈশ্বর কোলে দিয়ে বলল, টিপ কই রে? আমি তো দেখিনি সকাল থেকে। দেখিসনি মানে? কোথায় গেল? জানি না। আরব টিপকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু টিপ কোথাও নেই। অবশেষে পুলিশকে জানালো, কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি। এইভাবে কেটে গেল 2 দিন। আরবের অবস্থা খারাপ, রুম থেকে বের হয় না সে। অন্যদিকে একটা বড় বাংলোতে অন্ধকার একটা রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসে আছে টিপ। মঈন খান টিপের 2 গাল ধরে বসে আছে আর বলছে, অনেক ভালোবাসি তোমাকে টিপ। মঈন খান টিপের মুখটা খুলে দেয়। টিপ চেঁচিয়ে বলল, আপনি একটা শয়তান। ছি, আপনার মতো মানুষকে বাবা কত ভালোবাসতো। আর আপনি কি ভেবেছেন আরবের থেকে আমাকে দূরে করলে আমি আপনাকে ভালোবাসবো? কখনো না, আপনি আমাকে কখনো পাবেন না। মঈন খান রেগে টিপকে এক চড় মারে আর চেঁচিয়ে বলতে লাগলো, তুমি ভালো না বাসলেও আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি আমার করে ছাড়বই। সে আশা আপনার পূর্ণ হবে না। আরব আমাকে ঠিক খুঁজে বের করবে। দেখাই যাক। তখনই একজন রুমে প্রবেশ করলো। দা ভাই, তোমাকে তো বলেছিলাম ওই মেয়েটাকে মেরে দাও, মারলে না কেন? টিপ অবাক হয়ে সামনের দিকে তাকালো। মীরা, তুই? হ্যাঁ, আমি তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য দা ভাইকে তোর বাড়িতে পাঠিয়েছিলাম। কিন্তু দা ভাই তোকে ভালোবেসে তাই মারিনি, কিন্তু আরাফ আর তোদের সন্তানকে ঠিক মারবো। না, এটা হতে দেব না। 2 ভাই বোন জোরে জোরে হাসতে লাগলো। ওইদিকে নিক আরাফকে সবটা বলে, আরাপ, আমি জানি দাবাই টিপকে কোথাও লুকিয়ে রেখেছে, কারণ দাবাই টিপকে ভালোবাসে। এসব কি বলছো তুমি? যা বলছো সব সত্যি? হ্যাঁ আরাপ, সব সত্যি। তুমি জানো মঈন টিপকে কোথায় লুকিয়ে রেখেছে? হয়তো জানি, আমাদের সাবধানে যেতে হবে। এই কয়দিন ঈশ্বর নিধিকে সামলেছে। ছোট্ট শিশুটি তার মা ছাড়া বড্ড অসহায়। মঈনের বাংলোতে মঈন খান টিপকে নানা রকম করে অত্যাচার করছে। জানো, আমি তোমার জন্য সব করতে পারি, শুধু একবার বলো ভালোবাসি। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, বুঝেছিস? আর তোর মতো শয়তানকে আমি কখনো ভালোবাসবো না। মঈন খান রেগে টিপকে জোরে চড় মারে আর চেঁচিয়ে বলে, তুমি একদম চুপ করো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কেন বোঝো না? অন্যদিকে নিক, আরাব আর আর্য বাংলোর বাইরে দাঁড়িয়ে আছে। বাংলোটা একটা বড় নদীর তীরে, জোরে বাতাস দিচ্ছে আর নারকেল গাছগুলো বাতাসে দুলছে। 3 জন একটা জঙ্গলের ভেতর লুকিয়ে আছে। বাংলোর বাইরে অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। নিক, আমরা ঢুকবো কেমন করে? এখানে তো অনেক গার্ড। আরাপ, আমিও সেটাই ভাবছি। ভেতরে টিপের বাঁধন খুলে মঈন খান টিপকে খাইয়ে দিচ্ছে। টিপ খাবে না, তাও জোর করে খাইয়ে দিচ্ছে। টিপ মঈন খানকে ধাক্কা মেরে বাইরে পালিয়ে যায়, একদম নদীর তীরে দৌড়ে যাচ্ছে সে। পেছনে মঈন খান আর তার লোকেরা। মঈন খান দৌড়ে গিয়ে টিপকে ধরে ফেলে। টিপ তাও নিজেকে মঈন খানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে। মীরা এসে টিপকে চড় মারে, সেটা দেখে মঈন খান প্রচণ্ড রেগে যায় আর মীরাকে চড় মারে। মীরা রাগে চেঁচিয়ে বলল, দা ভাই, তুমি আমাকে মারলে, তাও আবার ওই মেয়েটার জন্য? তোর সাহস কি করে হয় আমার কলিজাকে চড় মারার? ভুলেও আর কোনোদিন এই ভুল করবি না। ঠিক আছে দা ভাই। এই সুযোগে টিপ মঈন খানের কোমর থেকে রিভলভারটা বের করে মীরা আর মঈন খানের দিকে তাক করে বলল, এগোবেন না, না হলে আমি কিন্তু গুলি চালিয়ে দেব। আপনার লোকদেরকে যেতে বলুন। বলুন। ওকে ওকে। মঈন খান লোকদের ইশারা করে চলে যেতে বলল। টিপ দেখো, ওটা ফেলে দাও। না, তোর মতো ক্রিমিনালদের বেঁচে থাকার অধিকার নেই। আজ আমি তোদের মারবো। অনেক কষ্ট দিয়েছিস তোরা 2 জন ভাই বোন মিলে। কেয়াদিকে মেরেছিস। কেয়া তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, তাই মেরেছি। পেছন থেকে আর্য আরাব নিক ছুটে আসছে। তার আগেই টিপ 2 জনকে গুলি করে দেয়। গুলিটা মঈন খানের বুকে একেবারে লেগেছে আর মীরার কপালে। 2 জনেই মাটিতে পড়ে যায়। টিপ ধপ করে বসে পড়ে আর চেঁচিয়ে কাঁদতে লাগে। আরাব এসে টিপকে জড়িয়ে ধরে বলল, এটা কি করলে টিপ? তোদের মেরে দিলে? টিপ কান্না করছে, নিকও কান্না করছে। আরাবরা পুলিশদের নিয়ে এসেছিল। আগে থেকেই পুলিশ টিপকে এইসব করতে দেখলো।
তাই এসে গ্রেফতার করলো। মঈন খান একজন বড় অপরাধী ছিল আর টিপ তাকে মেরেছে, তাই টিপের সাজা 5 বছর জেল। টিপ জেলে, আরাব নিজের মধ্যেই নেই, কেমন পাগল পাগল। 5 বছর পর আজ টিপ জেল থেকে বের হচ্ছে। আরাব টিপকে আনতে গিয়েছে। গাড়ি নিয়ে জেলের বাইরে দাঁড়িয়ে আছে সে। তখনই একজন লাল শাড়ি পরে দরজা থেকে বেরিয়ে আরাবের দিকে এগিয়ে আসতে লাগলো। ছুটে এসে আরাবকে জড়িয়ে ধরল সে। টিপ, আরাব। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কতদিন পর দুটো ভালোবাসার মানুষ মিলেছে। টিপ আরাবকে ছেড়ে বলল, আমাদের মেয়ে নিধি কই? তুমি আগে বাড়ি চলো, তারপর সব বলবো। আচ্ছা চলুন। আরাব টিপকে বাড়ি নিয়ে যায়। বাড়িটা অনেক পাল্টে গিয়েছে। ঈশা শাড়ি চুড়ি পরে আছে, বিয়ে হয়ে গিয়েছে তার। আবিরের সাথে আর্যও বিয়ে করেছে। ঈশা চৌধুরী চোখে চশমা পড়েছে। ইমরান চৌধুরী সোফায় বসে আছে। টিপ গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো, সবার সাথে কথা বলল। আচ্ছা আমার মেয়ে কই? সবাই চুপ। কি হলো, তোমরা সবাই চুপ কেন? নিধি কই? আরাব মুখটা কালো করে বলল, তুমি চলে যাওয়ার পর নিধি চুরি হয়ে যায়। সবাই কেমন যেন হয়ে গিয়েছিল। ইশরা নিধির জন্য নিচে খাবার আনতে এসেছিল। উপরে গিয়ে দেখি নিধি নেই। অনেক খুঁজেছি, পাইনি। না, এটা হতে পারে না। না, তোমরা মিথ্যে বলছো তাই না? আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমি বিশ্বাস করি না। টিপ জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যাবেলা যখন টিপের জ্ঞান ফিরল তখন দেখলো সে তার রুমে। বারান্দায় আরাব দাঁড়িয়ে আছে। টিপ গিয়ে পেছন থেকে আরাবকে জড়িয়ে ধরলো। আরাব টিপকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরলো আর বলল, টিপ, আমায় ক্ষমা করে দাও। এরকম বলবে না, আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভালোবাসি আজও, অনেক ভালোবাসি। আমিও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।